দেশে করোনায় আরো ১৬ জনের মৃত্যু, সবাই পুরুষ। শনাক্ত আরো ৯৩০, সুস্থ ২৩৫। ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যাদের আছে তারা যেন জনসমাবেশ, জনসমাগম এগুলো এড়িয়ে চলেন। অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিনের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগে করোনা উপশম সম্ভব, দাবি দেশের একদল গবেষকের। যাচাই করা হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ওষুধগুলো সাধারণত পজিটিভ যদি হয় এবং যদি উপসর্গ শুরু হয় তখনই দেওয়াই ভালো, কেননা আমরাও ওই সময় ওষুধগুলো দিয়েছি এবং বেশিরভাগ রুগীর উপসর্গ কমে গেছে। খুব বেশি খারাপ রুগীদের বেলায় কতটুকু কাজ হবে সেটা আমি বা আমার সহযোগীরা বা আমাদের পরীক্ষা থেকে বলা মুশকিল। ওনারা যে ক্লেমটা করেছেন এটা আমরা তো আর বৈদেশিক খবর হবে না, সত্য হোক। তাহলে যদি দেখা যায় যে না ম্যাক্সিমাম ক্ষেত্রে সাকসেস আসছে, তাহলে আমরা বলবো না আইটিল ওয়ান। দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়ে, সঙ্গে আছে আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগী, দেখা দিয়েছে চিকিৎসা সংকট। শয্যার তুলনায় এখনই রোগী কয়েক গুণ, সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা। করোনার মধ্যে চিকিৎসকদের এফসিপিএস পরীক্ষার সার্কুলার, উদ্বিগ্ন সম্মুখ সারির কোভিড যোদ্ধারা। মানসিক চাপে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। করোনায় নগদ ২৫০০ টাকার সরকারি সহায়তার তালিকায় একই মোবাইল নম্বর একাধিকবার থাকায় ৮ লাখ নম্বর বাতিল। পুনরায় হচ্ছে তালিকা, জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। এবং মাগুরায় লিচুর বাম্পার ফলন হলেও ব্যাপারী না পাওয়ায় উৎকণ্ঠায় বাগান মালিক, দাম না পাওয়ার শঙ্কা। বাজারজাত করতে সহযোগিতার দাবি। দেশে করোনায় একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন ৩১৪ জন। ৪১টির মধ্যে ৩৩টি ল্যাবে ৬,৭৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯৩০। এছাড়া সুস্থ হয়েছেন ২৩৫ জন। মৃতদের সবাই পুরুষ। এদের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। দেশে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের মিছিল দীর্ঘ হচ্ছে, সাথে বাড়ছে মৃত্যুর মিছিলও। বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের ৭০তম দিনে এসে ৬,৭৮২ জনের নমুনা পরীক্ষায় ৯৩০ জনের দেহে কোভিড-১৯-এর অস্তিত্ব পাওয়া গেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, এদিন দেশে ৪১ ল্যাবের মধ্যে ৩৩টির পরীক্ষা পাওয়া যায়। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১২ জনই ঢাকার। আজকে আমরা কয়েকটি ল্যাবের রেজাল্ট পাইনি। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১৬ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩১৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন এবং এ পর্যন্ত ৪,১১৭ জন। আমরা মৃত্যু বিশ্লেষণের দিকে একটু তাকাতে চাই। যে ১৬ জন মৃত্যুবরণ করেছেন তার মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ২ জন। বুলেটিনে বলা হয়, যেহেতু মৃত্যুর ক্ষেত্রে বয়স্ক ব্যক্তিদের ঝুঁকি বেশি, তাই তাদের প্রতি রাখতে হবে বিশেষ নজর। অসংক্রামক ব্যাধি যাদের আছে, যেমন উচ্চ রক্তচাপ, ক্যান্সার, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যাদের আছে, তারা অনেক বেশি ঝুঁকিতে থাকেন। কাজে তারা যেন জনসমাবেশ, জনসমাগম এগুলো এড়িয়ে চলেন। সবাই যেন ধূমপান থেকে বিরত থাকেন, কারণ ধূমপান একটি অতিরিক্ত ঝুঁকি তৈরি করে। গত ২৪ ঘন্টায় ৩৪৯ জন আইসোলেশনে আছেন। এ নিয়ে মোট আইসোলেশনে আছেন ৩,০৪৬ জন। বেশি তরল খাবার খাই, পানি বেশি পান করি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা চিকিৎসায় আবারও সুখবর দিল বাংলাদেশ। ১.৫ মাসের গবেষণায় সাফল্যের দেখা পাওয়ার দাবি একটি বেসরকারি মেডিকেল কলেজের একদল চিকিৎসকের। অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিনের সিঙ্গল ডোজের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগে ৪ দিনেই কোভিড-১৯ উপশমের দাবি করেছেন তারা। তবে গুরুতর রোগীদের বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা দিতে পারছেন না তারা। এমন গবেষণাকে স্বাগত জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিষয়টি যাচাইয়ে কাজ করছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। প্রচলিত দুটি ওষুধের সমন্বিত প্রয়োগে কোভিড-১৯ চিকিৎসায় নতুন পথ খুঁজছেন বাংলাদেশের একদল চিকিৎসক।
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক তারেক আলম এক সহযোগী চিকিৎসককে নিয়ে প্রায় 1.5 মাস গবেষণা করেন। তাদের দাবি অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিন ইভারমেকটিনের সিঙ্গেল ডোজের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের উপসর্গ মাত্র 3 দিনে 50% কমে যায়, আর 4 দিনে টেস্টের রেজাল্ট নেগেটিভ আসার বিস্ময়কর সাফল্য পেয়েছেন তারা। 60 জন রোগীর উপর গবেষণা করে এই সিদ্ধান্তে এসেছেন তারা। আইভারমেকটিনের অ্যান্টিভাইরাল প্রপার্টিস থাকাতে এটার একটা টেস্ট স্টাডি হয়েছিল অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটিতে। সেখানে দেখা গেছে এটা ভাইরাসটাকে খুব সহজেই 48 ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন করতে পারে। সেটার উপর ভিত্তি করেই আমরা এই ওষুধটাকে ব্যবহার করেছি। আর ডক্সিসাইক্লিন দেওয়া হয়েছে যাতে যদি কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয় সেটা বন্ধ রাখার জন্য। ওষুধগুলো সাধারণত পজিটিভ যদি হয় এবং যদি উপসর্গ শুরু হয় তখনই দেওয়াই ভালো, কেননা আমরাও ওই সময় ওষুধগুলো দিয়েছি এবং বেশিরভাগ রোগীর উপসর্গ কমে গেছে। ডাক্তার তারেক আলম জানান, প্রাথমিক অবস্থায় সুফল মিললেও গুরুতর রোগীদের ক্ষেত্রে কতটা কাজ করবে সে বিষয়ে এখনো নিশ্চিত নন তারা। যেহেতু আইসিইউ নাই, আমরা যারা খুব বেশি খারাপ রোগী এরকম আমরা ভর্তি করতে পারি নাই, সুতরাং খুব বেশি খারাপ রোগীদের বেলায় কতটুকু কাজ হবে সেটা আমি বা আমার সহযোগীরা বা আমাদের পরীক্ষা থেকে বলা মুশকিল। এদিকে এমন গবেষণা স্বাগত জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা শেষে এই গবেষণা সঠিক প্রমাণ হলে তা গাইডলাইনে অন্তর্ভুক্ত হবে। ওনারা যে ক্লেমটা করেছেন এটা আমরা দোয়া করি যে সুখবর হোক, এটা সত্য হোক। তাহলে যদি দেখা যায় যে না ম্যাক্সিমাম ক্ষেত্রে সাকসেস আসছে, তাহলে আমরা বলবো না ইট উইল ওয়ার্ক। তখন আমাদের বাংলাদেশে নিশ্চয়ই আমাদের সরকার এটাকে বলবে যে ঠিক আছে প্লিজ অ্যাপ্লাই। সম্মান ফাউন্ডেশনের উদ্যোগে এই গবেষণা চালানো হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা যুদ্ধের সম্মুখ সারির সেনা তারা। যুদ্ধক্ষেত্র ফেলে একাডেমিক পরীক্ষায় অংশ নিতে বলা হচ্ছে সেই চিকিৎসকদেরই। করোনা মহামারীর মধ্যে এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার সার্কুলার দিয়েছে পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান বিসিপিএস। পরীক্ষার্থীরা বলছে এই কারণে মানসিক চাপে থাকায় সেবাদানে নেতিবাচক প্রভাব পড়ছে। তবে বিসিপিএস বলছে পরীক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, তাই এই উদ্যোগ। মাহমুদ রাকিবের রিপোর্ট। শত শত চিকিৎসক আক্রান্ত হবার পরও কোভিড-19-এর সঙ্গে হাসপাতালে লড়ে যাচ্ছেন চিকিৎসকরা। এমন সময় গেল 11 মে চিকিৎসকদের বিশেষজ্ঞ হওয়ার উচ্চতর ডিগ্রি এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার সার্কুলার জারি করে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, যেখানে 31 মের মধ্যে আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে বলা হয়। অথচ বিশ্বের নামকরা সব মেডিকেল কলেজে এসব উচ্চতর ডিগ্রির পরীক্ষা সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে। চিকিৎসকরা বলছেন, পরীক্ষায় যারা অংশ নেবেন তাদের অধিকাংশই এখন করোনা চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। হসপিটালে আমি করোনা আক্রান্তদের চিকিৎসা নিয়োজিত আছে। দেখা যাচ্ছে 24 দিনে আমার পড়াশোনা থেকে দূরে থাকতে হচ্ছে। 3 থেকে 4 মাস 12 থেকে 16 ঘন্টার মতো প্রিপারেশন নিয়ে আপনাকে পরীক্ষার হলে বসতে হবে। আলটিমেটলি এই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া আমার পক্ষে অত্যন্ত দুরূহ। এমনিতেই একটা মানসিক চাপ, হসপিটালে কাজ করতে হচ্ছে একটা ছোঁয়াচে রোগের সাথে। এই চাপের উপর যখন এইরকম একটা পরীক্ষার প্রেশারটা চলে আসে এবং সেখানে আমি আবার প্রস্তুতির জন্য যথাযথ সময় এবং সুযোগ পাচ্ছি না, এই চাপটা আসলে আমার কাছে মনে হয় সার্ভিস দেওয়ার ক্ষেত্রেও কিছুটা বাধার সৃষ্টি করে। আমাদেরকে এই সময় বলা হচ্ছে আমরা ফ্রন্টলাইন ফাইটার, আমরা করোনা যোদ্ধা, আমাদেরকে যুদ্ধে যেতে বলা হয়েছে, যুদ্ধ করার জন্য। আবার বলা হচ্ছে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য। আমরা কি যুদ্ধ করব নাকি আমরা পরীক্ষা দেব? বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে করোনা সেবায় নেতিবাচক প্রভাব পড়লে বিসিপিএসকে এর দায় নিতে হবে। আমার কাছে মনে হয় এটা একটা হঠকারী সিদ্ধান্ত। যদি কোনো কারণে তাদের যে এই মানসিক চাপের জন্য যদি কোনো রোগীর ক্ষতি হয় বা চিকিৎসা দেওয়ার সময় যদি তাদের ভুল হয়, তাহলে সেই দায় দায়িত্বটা থেকে বিসিপিএস নেবেন। যে কোনো একটা ডিসিশনে আপনার আসতে হবে, হয় পরীক্ষা দিতে হবে, নতুবা তাদেরকে যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তরুণ চিকিৎসকরা তাদেরকে তার জন্য উৎসাহিত করতে হবে। পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান বলছে, পরীক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে তাই প্রস্তুতি নিয়ে রাখতে চান তারা। পরীক্ষার্থীরা তো আগে থেকে রেডি আছে, এই সেশনটা ধরাটা ওদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এরপরে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। তাদের মধ্যে যারা পারে তারা দিবে, যারা পারবে না নেক্সট সেশন যেটা হবে সেটা দিতে। কি করে সবকিছুই তো ধরেন যে আপনারা কাজ করছেন না, আপনারা কি বন্ধ করে রাখতে পারছেন সবকিছু? প্রতি বছর জানুয়ারি ও জুলাইয়ের 1 থেকে 5 তারিখের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনায় নগদ 2,500 টাকার সরকারি সহায়তার তালিকায় একই মোবাইল নম্বর একাধিকবার দেয়ায় 8 লাখ নম্বর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।
শিগগিরই নতুন তালিকা করার কথাও জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী জানান, একই নম্বর একাধিকবার থাকলেও টাকা একবারের বেশি যাবে না। মহামারী করোনার খাদ্য সংকট মোকাবিলায় গেল মার্চের 24 তারিখ থেকে সরকার দেশব্যাপী ত্রাণ কার্যক্রম শুরু করে। 50 লক্ষ মানুষকে আমরা সাহায্য দেব। প্রথমে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেও এ মাসের 14 তারিখ দেশে প্রথমবারের মতো 50 লাখ দরিদ্র পরিবারকে সরাসরি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2500 টাকা করে অর্থ সহায়তা দেওয়া শুরু করে সরকার। নগদ অর্থ সহায়তা দেওয়ার শুরুর দিন থেকেই বিভিন্ন গণমাধ্যমে খবর বেরোতে থাকে একাধিক নামে ব্যবহার হচ্ছে একই মোবাইল নাম্বার। এতে যাদের জন্য অর্থ বরাদ্দ হয়েছে তারা তা পাবেন কিনা তা নিয়ে তৈরি হয় সংশয়। আর অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের জনপ্রতিনিধিদের দিকে। বিষয়টি দৃষ্টি এড়ায়নি সরকারেরও। ত্রাণ প্রতিমন্ত্রী জানান, একাধিকবার ব্যবহার হয়েছে এমন 8 লাখ নাম্বার ইতিমধ্যেই শনাক্ত হয়েছে। আমরা খবর নিয়েছি, আপনার শুধু একটাই না, প্রায় 50 লক্ষের মধ্যে 16% ডাটায় এই ধরনের সমস্যা আছে। সফটওয়্যারে একটা প্রভিশন আছে যে মোবাইল নাম্বার দিতে হবে। অনেকের তো গরিবদের মোবাইল নাম্বার ছিল না, যার জন্য যারা তালিকাটা করছে তাদের নিজেদের নাম্বারটা দিচ্ছে। যখন ডিসবার্সমেন্ট দিতে গেছে তখন তো এক মোবাইলে তো একটা বেশি ডিসবার্সমেন্ট যাবে না, তখনই এটা ধরা পড়ছে। তিনি জানান, 2500 টাকা করে দেয়া এই নগদ সহায়তা একটি নাম্বারে একবারই যাবে। সুতরাং একাধিকবার নাম্বার দেওয়া হলেও কেউ অনিয়ম করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিটেক্ট হয়েছে যে এটা কারেকশন করা হচ্ছে, কারেকশন করে ঈদের আগে ডিসবার্সমেন্ট দিয়ে দিবে। যদি মোবাইল নাম্বার না থাকে তাহলে মোবাইল নাম্বার বাদ দিয়ে আমরা ন্যাশনাল আইডির উপর বেস করে আমরা কার্ড করব। ঈদের আগেই সংশোধিত 8 লাখ পরিবারের কাছে নগদ সহায়তা পৌঁছে যাবে বলেও জানান ত্রাণ প্রতিমন্ত্রী। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1975 সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার 6 বছর পর নির্বাসিত জীবন শেষে 1981 সালের এই দিনে দেশে ফেরেন তিনি। হাল ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার ফিরে আসার মাধ্যমে দেশের রাজনীতি আবারও মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছিল, যা শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় রাজনীতির জন্য ছিল টার্নিং পয়েন্ট। ইমদাদুল হকের রিপোর্ট। জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই বাংলাদেশে আমি মনে করি গণতন্ত্রের নবযাত্রা সূচিত হয়েছিল এবং সে পথ ধরেই আজকে বাংলাদেশ বিশ্বের বুকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করেছে। দেশে আসার পর তাকে ঘিরে নতুন করে এই দেশের মানুষ আবার উজ্জীবিত হলো। সেই দিন 65 মাইল থেকে 70 মাইল বেগে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ সেই দিন কুর্মিটোলা বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানায়। তার ভিতরে খুঁজে পায় বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারে ফিরে আসার মাধ্যমে দেশের রাজনীতি আবারও মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছিল, যা শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় রাজনীতির জন্য ছিল টার্নিং পয়েন্ট। বাংলাদেশের যে রাজনৈতিক ধারা, যেটা পেছন দিকে চলছিল, যে পাকিস্তানি ধারায় প্রত্যাবর্তন করছিল, সেই ধারা আবার মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছে। সেদিক থেকে শেখ হাসিনার আগমন আমাদেরকে, বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে এনেছে। এসেছিলেন বাংলাদেশের সাধারণ শাসনের অবসান, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করবার জন্য। প্রবৃদ্ধির সুযোগে বাংলাদেশ সারা পৃথিবীর নজর কেড়েছে, আমরাও তা লক্ষ্য করছি। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় মারাত্মক চিকিৎসা সংকট দেখা দিয়েছে। মাত্র 2টি হাসপাতালে 130 শয্যা করোনা রোগীদের জন্য নির্ধারিত হলেও রোগীর সংখ্যা এখনই কয়েক গুণ বেশি। হাসপাতালগুলোতে নতুন করে রোগী ভর্তির অনেকটা বন্ধের পথে। এই অবস্থায় সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা চিকিৎসকদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে চট্টগ্রামের 3টি কেন্দ্রে মোট নমুনা পরীক্ষা হয়েছে 3109 জনের। আর এর মাঝে পজিটিভ রোগী 939 জন। আক্রান্তদের মধ্যে 523 জন আশপাশের জেলা এবং উপজেলার হলো। নগরীতে রোগী রয়েছে 416 জন। তার বিপরীতে করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতাল মাত্র 2টি। প্রতিদিন প্রায় 100 করে গড়ে রোগী বাড়ছে, কিন্তু একটি করে শয্যাও তো বাড়ছে না। তাহলে এখন আমরা যাব কোথায়? কোভিড হাসপাতালগুলোতে ভর্তি হতে পারবেন কিনা এই সংখ্যা মানুষের মধ্যে দানা বাঁধছে।
হলিক্রিসের নামে একটি প্রাইভেট ক্লিনিকে করোনা রোগীদের রাখার কথা বলা হলো, নানা জটিলতায় সেটি এখনো আটকে আছে। 70 লাখ নগরবাসীর এই শহরে করোনা ভাইরাস রোগীদের জন্য হাসপাতাল রয়েছে মাত্র 2টি, তাও আবার 130 শয্যার, যেগুলোতে এখন রোগীতে পরিপূর্ণ। জেনারেল হাসপাতালে 20 শয্যার আইসিইউ সুবিধা থাকলেও সেরকম কোনো ব্যবস্থা নেই ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে। প্রয়োজনের তুলনায় হাসপাতাল দুটিতে শয্যা সংখ্যাও কম, সে সাথে প্রাইভেট ক্লিনিকগুলিতে করোনা উপসর্গের রোগী ভর্তি করানো হচ্ছে না। এই অবস্থায় রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ বা অন্য যে কোনো একটা রানিং হসপিটাল, অ্যাক্টিভ কোনো হসপিটালকে বেছে নেওয়া, যেটার একটা পোর্শনকে আলাদা করে সম্পূর্ণ সেপারেট কোভিড হসপিটালে বাড়ানো। রোগীর বিপরীতে শয্যা সংখ্যা কম তা স্বীকার করে সিভিল সার্জন জানিয়েছেন আরও কয়েকটি হাসপাতাল প্রস্তুতের চেষ্টা চলছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের যে কোভিড ইউনিট 2-3 দিনের মধ্যে চালু হবে, এটা আমরা আশা করছি, সেখানে আমরা রোগী নিয়ে যেতে পারবো। এর পাশাপাশি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাসপাতালের সাথেও যোগাযোগ করছি, আমরা তাৎক্ষণিকভাবে ওখানেও রোগী পাঠাতে পারবো। গত 3রা এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্ত 939 জনের মধ্যে মারা গেছেন 30 জন এবং সুস্থ হয়ে 95 জন বাসায় ফিরে গেছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই ঈদ সামনে রেখে ঢাকা থেকে ঘরে ফিরছেন অনেকেই। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ। আফজাল, পাটুরিয়া দৌলতদিয়া নৌরোডে কিন্তু আজও ঘরমুখী মানুষের ভিড় রয়েছে। আর মাত্র 6 থেকে 7 দিন বাকি রয়েছে পবিত্র ঈদের। আর ঈদকে সামনে রেখে কিন্তু যাত্রীরা বাড়ি ফিরছে এবং মানুষ বাড়ি ফিরছে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আসলে সামনে 21 থেকে 27 তারিখ পর্যন্ত সরকারি একটি নিষেধাজ্ঞা রয়েছে যে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে যাত্রীবাহী। সেই ক্ষেত্রে আগে ভাগেই এবং ভিড়ভাট্টা এড়ানোর জন্যই তারা আসলে রাজধানী ঢাকা সহ আশপাশে এবং দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলায় তারা ঘরে ফিরছে। আমি একটু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আসলে আজও সকাল থেকে অর্থাৎ ভোর থেকেই ভিড়টা রয়েছে, সেই ভিড়টা সামাল দেওয়ার জন্য আজ কিন্তু এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া রোডে মোট 10টি ফেরি চলাচল করছে। অর্থাৎ সাধারণভাবে 4টি ফেরি এই রোডে চলাচল করে, 6টি ফেরি বৃদ্ধি করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সকালে যে মানুষের ভিড় এবং ঢল রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের কোনো তৎপরতা আমি দেখিনি। এক জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অথবা স্থানীয় প্রশাসন গতানুগতিকভাবে যে করোনা ভাইরাসের যে আক্রান্তের যে একটি সংক্রমণের যে একটি সম্ভাবনা তা কিন্তু রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ফেরিতেই তারা কিন্তু গাদাগাদি করে এই ঘাটটি পার হচ্ছে। অন্যদিকে কিন্তু এই ভোর থেকে কিন্তু যারা চেহারি খেয়ে বা 7টায় রওনা দিয়েছে বিভিন্ন দিক থেকে তারা কিন্তু এখন ঘাট পার হচ্ছে। সব কিছু মিলিয়ে পাটুরিয়া ঘাটে যে একটি সমস্যা তা কিন্তু রয়েছে। এই ছিল আফজাল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়ছেন মানুষ, সে খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। মঙ্গলবার বুধবারের দিকে সুন্দরবন সংলগ্ন উপকূলে ঘূর্ণিঝড় আমফান আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় আমফানে পরিণত হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা বন্দর সমূহকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি শনিবার রাত পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে 1355 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। মাগুরার বাগানগুলোতে গাছে গাছে ঝুলছে স্থানীয় হাজরাপুরি জাতের লিচু, কিন্তু করোনা দুর্যোগে ব্যাপারে না আসায় বাজারজাত নিয়ে উৎকণ্ঠায় বাগান মালিক ও কৃষক। এই অবস্থায় ন্যায্য মূল্য নিশ্চিত ও বাজারজাতে সহযোগিতার দাবি জানিয়েছেন কৃষক নেতারা। বিশ্বজিৎ বাপির তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
মাগুরা সদরের হাজরাপুর, হাজিপুর, রাগপদাইর সহ কয়েকটি ইউনিয়নের বাগানগুলোতে গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে অগ্রিম স্থানীয় হাজরাপুরি জাতের লিচু। উপযুক্ত পরিবেশ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ভালো ফলন হয়েছে এবার লিচুর। কৃষকরা শেষ মুহূর্তে পরিচর্যা করছেন লিচু গাছগুলোর। শুরু থেকে ফল ওঠা পর্যন্ত 3 ধাপে বিক্রি হয় লিচু বাগান। প্রথমে বাগান মালিকরা এর পরিচর্যা করে ফুল গুটি আসার পর স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। তারপর বাগানগুলো আবার বিক্রি হয়। পরে বাগানে লিচু পরিপক্ক হলে সেটি বিক্রি হয় ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে। এবার করোনার কারণে প্রথম ধাপে বিক্রি করতে পারেননি বাগান মালিক ও কৃষকেরা। লিচু ধরেন 2-4 দিনের ভিতর বাজারজাত করতে হবে, বিক্রি করতে হবে, কিন্তু কোনো ব্যাপারী পত্র নাই। 2-4 দিনের ভিতরে আমরা যদি লিচু বাজারজাত না করতে পারি, আমরা কিভাবে ব্যাংক ঋণগুলো শোধ করব? ব্যবসায়ীরা বলছেন করোনার কারণে তারা লিচু কিনে ঝুঁকি নিতে চাননি। ওখানে বিক্রি করতে পারছি না, বিক্রি যাই করতেছি, তারা আবার বলতেছে যে আমরা কোথায় নিয়ে বেচবো। করোনা ভাইরাসের কারণে বাইরের লোকজন আসছে না, বাইরের ব্যাপারী আসছে না, তাহলে লিচুটা বিক্রি করবো কার কাছে? এই অবস্থায় লিচু বাজারজাতে সরকারি সহায়তা চেয়েছেন লিচু চাষী সমিতির এ নেতা। লিচুর ন্যায্য দাম পায় এবং ঋণ পরিশোধ করতে পারে এবং নিজেদের সংসার চালাতে পারে, সে বিষয়ে সার্বিক সহযোগিতা কামনা করি সরকারের কাছে। অবশ্য বাগান মালিকদের ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারে আশ্বাস দিলেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষকদের লিচু বাজারজাতকরণের বিষয়ে আমরা ঢাকা যেতে যেতে কোনো সমস্যা নয় সেই ব্যাপারে তাদেরকে পরামর্শ দিচ্ছে। জেলার 4টি উপজেলায় 580 হেক্টর জমিতে 1520টি লিচু বাগানে 5500 মেট্রিক টন লিচু আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, মাগুরা। করোনা দুর্যোগে ঘরে থাকার এই সময়ে ফ্রি টক টাইম আর ইন্টারনেটের অফারে গ্রাহকদের আকৃষ্ট করার প্রতিযোগিতায় নেমেছে বড় মোবাইল অপারেটরগুলো। টেলিকম খাত বিশ্লেষকরা বলছেন, এমন প্রতিযোগিতায় গ্রাহক সাময়িকভাবে লাভবান হলেও আর্থিক ঝুঁকির মুখে পড়ছে ছোট অপারেটররা। শুভ খানের রিপোর্ট। করোনার কারণে এপ্রিলে রিচার্জ না করা বা সিমের টাকা না থাকা 1 কোটি গ্রাহককে 10 কোটি মিনিট ফ্রি টক টাইম দেওয়ার ঘোষণা দেয় গ্রামীণফোন। এছাড়া নির্দিষ্ট সময়ে কম কল রেট এবং 25,000 কোভিড চিকিৎসকের জন্য মাত্র 1 টাকায় 30 জিবি ইন্টারনেট ডাটা দেওয়ার ঘোষণা দেয়। দুদিন পরেই নিজেদের 1 কোটি 30 লাখ গ্রাহককে ফ্রি টক টাইম এবং ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয় রবি। বসে নেই বাংলা লিঙ্কও। প্রতিযোগিতা না, বিষয়টা হচ্ছে রেগুলেটর কর্তৃক ট্যারিফ রেগুলেশনকে ফলো না করে একটি ঘোষিত এসএমপি অপারেটর এইভাবে প্রাইসিং করার সুযোগ করে দেওয়া। আমাদের আপত্তি জায়গাটা হচ্ছে শুধু এই জায়গাটাতে যে রেগুলেশনে যদি কোনো এক্সেপশন আনা হয়, কোনো ধরনের অ্যাডভান্টেজ দেওয়ার কথা আসে অথবা রিল্যাক্সেশনের কথা আসে, সেটা সবার ক্ষেত্রে হওয়া উচিত। শুধুমাত্র একটা অপারেটরের ক্ষেত্রে যদি হয়, সেখানে প্রতিযোগিতা বিনষ্ট হবে। এক বিবৃতিতে তাদের এমন অভিযোগকে দুঃখজনক বলেছে গ্রামীণফোন। প্রতিযোগিতামূলক বাজার গ্রাহকদের জন্য ভালো হলেও দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন টেলিকম বিশ্লেষকরা। আমরা খেয়াল করছি এখন বড় ছোট অপারেটর একে অপরের প্রতিপক্ষ হয়ে এই যুদ্ধটা করছে। আমাদের যে ভয়টা যে এটি টেলিকম বাজারের জন্য অত্যন্ত খারাপ একটা পরিস্থিতি তৈরি হবে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের হস্তক্ষেপ আশা করছি খুব দ্রুতই, যাতে পরিস্থিতি একটি স্বাভাবিক পর্যায়ে আনা যায়, একটি সুস্থ প্রতিযোগিতা যাতে হয়। এরই মধ্যে এসএমপি অপারেটর হিসেবে গ্রামীণফোনের ওপর বিধিনিষেধ আরোপ করতে বিটিআরসিকে চিঠি দিয়েছে রবি, বাংলা লিংক ও টেলিটক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অ্যান্টিপ্রোটোজল মেডিসিনের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগে করোনা উপশম সম্ভব, দাবি দেশের একদল গবেষকের। যাচাই করা হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে করোনা রোগী বাড়ায় দেখা দিয়েছে চিকিৎসা সংকট। শয্যার তুলনায় এখনই রোগী কয়েক গুণ, সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা। করোনার মধ্যে চিকিৎসকদের এফসিপিএস পরীক্ষার সার্কুলার, উদ্বিগ্ন সম্মুখ সারির কোভিড যোদ্ধারা, মানসিক চাপে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। এবং করোনায় নগদ 2,500 টাকার সরকারি সহায়তার তালিকায় একই মোবাইল নম্বর একাধিকবার থাকায় 8 লাখ নম্বর বাতিল। পুনরায় হচ্ছে তালিকা, জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।